তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে বায়োএনার্জেটিক্স। আমাদের এই চ্যাপ্টারটা বাকি ছিল। সো লেটস হ্যাভ এ লুক হোয়াট উই হ্যাভ ইন দিস চ্যাপ্টার। আমরা জানি অলরেডি দ্যাট sun is actually the ultimate source of energy, and from the sun the light energy is converted through the green plant have the chlorophyll, and they utilize this energy, and they also involve water and carbon dioxide from its environment and produce sugar. Thus the chemical energy is produced. So light energy is converted into chemical energy through the photosynthesis process. After producing this sugar, green plant utilize this sugar. ঠিক আছে, তাহলে গাছ এই এই সুগারটাকে তাদের নিজেদের প্রয়োজনের জন্য ব্যবহার করলো। আচ্ছা, and then after that different types of animal also are dependent on plant for their food. After absorbing this food, they get the energy থ্রু দি ক্যাটাবলিক প্রসেসের মাধ্যমে আলটিমেটলি সেখানে এনার্জি তৈরি হবে প্ল্যান্ট থেকে এনিম্যাল বডিতে, অ্যান্ড দে উইল অলসো প্রডিউস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার. So this carbon dioxide and water can be recycled in this plant again. So this is the energy cycle in the living things, how it is generated continuously. তো আমরা এটাতে দেখলাম যে কিভাবে লাইট এনার্জিটা প্ল্যান্টের মাধ্যমে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, এবং কেমিক্যাল এনার্জিটা পরবর্তীতে প্ল্যান্ট থেকে এনিমেলে ট্রান্সফার হলো, এবং আবার সেটা সেখানে ইউটিলাইজ বা ইউজড আপ হওয়ার পরে আলটিমেটলি আবার এনভায়রনমেন্টে সেটা মানে রিসাইকেল হচ্ছে। তো এটা একটা আমাদের কমন জিনিস, আমরা এটা জানি অলরেডি, বেসিক একটা ধারণা। এই জিনিসগুলোই আসলে বায়োএনার্জেটিক্সের মূল বিষয়। আমরা বায়োএনার্জেটিক্স যখন আলোচনা করি সেই বিষয়গুলো এখানে আলোচনায় আসবে। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, বায়োএনার্জেটিক্স অর দ্য কেমিক্যাল থার্মোডাইনামিক্স ডিলস উইথ দ্য স্টাডি of energy changes, both transfer and utilization in biochemical reactions. আসলে বায়োএনার্জেটিক্স শব্দটা দুইটা বিষয় নিয়ে তৈরি। এখানে ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে বায়ো অর্গানিজমের বিষয়, এবং আরেকটা হচ্ছে এনার্জেটিক্সের বিষয়। আসলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে বিভিন্ন বায়োকেমিক্যাল যে রিয়েকশানগুলো আছে সেই রিয়েকশানগুলোতে এনার্জির যে চেঞ্জ হচ্ছে এবং তাদের ট্রান্সফার হচ্ছে বা ইউটিলাইজেশন হচ্ছে, এই জিনিসগুলোই যেই বিষয়ের অন্তর্গত তাদেরকে আমরা বায়োএনার্জেটিক্স বা বায়োকেমিক্যাল থার্মোডাইনামিক্স বলতে পারি। সো বাই দিস টাইম ইউ নো অ্যাবাউট দি ক্যাটাবলিক রিয়েকশনস অ্যান্ড অ্যানাবলিক রিয়েকশনস। আমরা জানি যে থ্রু দি ক্যাটাবলিক রিয়েকশনস দি বিগার মলিকুলস আর কনভার্টেড ইন্টু স্মলার মলিকুলস, and through these reactions energy is released, or we can get the energy. On the other hand, in case of anabolic reactions, smaller molecules are joined together to form the polymeric structure of the bigger molecules, and for conducting this process we need energy. তাহলে এনার্জি এই যে একটা জায়গায় তৈরি হচ্ছে এবং আরেকটা জায়গায় খরচ হয়ে যাচ্ছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আসলে ক্যাটাবলিক রিয়েকশানে যখন এটা হয়, কিভাবে হয়ে থাকে যে আমাদের যে রিয়েক্টেন্ট বা সাবস্ট্রেটগুলো আছে তারা নিজেদের মাঝেই অলরেডি ইনবিল্ট তাদের এনার্জি বেশি থাকে, হায়ার এনার্জি লেভেল থাকে। তো তারা যখন রিয়েকশানে করে তারা যখন প্রোডাক্ট তৈরি করতে থাকে, তখন কন্টিনিউয়াসলি তাদের থেকে সেই বড় এনার্জি মানে বেশি এনার্জিগুলো সেখান থেকে রিলিজ হয়। যখন প্রোডাক্টে কনভার্ট হতে থাকে তখন সেখান থেকে এনার্জিগুলো বের হয়ে আসে। হোয়ারএজ ইন কেস অফ অ্যানাবলিক রিয়েকশনস, দি সাবস্ট্রেট অর দি রিয়েক্টেন্টস হ্যাভ দি লোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি। তো এই লোয়ার এনার্জি নিয়ে তারা দে ক্যান নট প্রডিউস দি প্রোডাক্ট। তো তারা এটা বড় ইয়েগুলো তৈরি করতে পারে না, কারণ বিকজ দি প্রোডাক্ট হ্যাভ দি হায়ার এনার্জি লেভেল। সো তাদেরকে এই জিনিসটা করার জন্য আলটিমেটলি এখানে এনার্জি তখন প্রয়োজন হয়। তারা দে ক্যান ইউজড আপ দিস এনার্জি ফর প্রডিউসিং দি প্রোডাক্টস। সো এটাই হচ্ছে আমাদের ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম বা অ্যানাবলিক রিয়েকশনগুলোর মাঝে মেইন ডিফারেন্স এনার্জির আসপেক্টে। তা আমরা এই বিষয়গুলো যখন আলোচনা করব আমাদের কিছু টার্ম এর সাথে পরিচিত থাকতে হবে। সেগুলো হচ্ছে সাপোজ ফ্রি এনার্জি, কয়েকটা টার্ম আছে, তারপর আছে এনথালপি এবং আছে এনট্রপি, আরও আছে কিছু। তা আমি শর্ট ইয়েতে একটু বুঝাই দিই যে ফ্রি এনার্জি ইজ অ্যাকচুয়ালি দ্যাট এনার্জি হুইচ ইজ দি ইউটিলাইজেবল এনার্জি। কোনো একটা রিয়েকশনের মাঝে যে ফ্রি এনার্জি বলতে যে জিনিসটা বোঝানো হয়, দ্যাট এনার্জি, this whole amount of energy can be used up.
কোনো একটা ফাংশন করার জন্য, কোনো একটা ফিজিক্যাল ফাংশন হোক, কেমিক্যাল এই বলে তার মেনটেন্যান্সের ফাংশন হোক, কোনো সেলুলার মেনটেন্যান্সের জন্য হোক বা ইয়ে হোক, যেই এনার্জিটা ইউজেবল সেটাই হচ্ছে আমার আসলে ফ্রি এনার্জি। তো এখানে এটার সাথে সাথেই প্রত্যেকটা এই ইয়েতে টার্মিনোলজির সাথেই একটা চেঞ্জের সাথে একটা ইয়ে থাকে। যখন একটা রিয়াকশন হয় এই ফ্রি এনার্জিটা আসলে চেঞ্জ হয়। তো এই চেঞ্জ অফ ফ্রি এনার্জি যেটা, এটাকেই আসলে আমাদের এখানে দেওয়া আছে ডেল্টা জি হিসাবে এটাকে ইন্ডিকেট করা হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটার উপরে ডিপেন্ড করবে যে একটা কেমিক্যাল রিয়াকশন হবে কিনা। একটা কেমিক্যাল রিয়াকশনে প্রেডিক্টিং ইজ ভ্যালুয়েবল ইন প্রিডিক্টিং দি ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন। তাহলে এই যে চেঞ্জ অফ রিয়াকশন, চেঞ্জ ইন ফ্রি এনার্জি, এটাই ডিপেন্ড করবে কেমিক্যাল রিয়াকশনটা হবে কিনা। হ্যাঁ, এখানে বলা আছে যে একটা রিয়াকশন স্পন্টেনিয়াসলি তখনই হবে যদি তার ক্ষেত্রে ফ্রি এনার্জিটা কম হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই যে চেঞ্জ ইন ফ্রি এনার্জি এটা যদি কম হয়ে থাকে, চেঞ্জ ইন ফ্রি এনার্জিটা কম হতো, ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, তাহলেই এই রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা। এর সাথে সাথে পরবর্তীতে যে টার্মটা আছে সেটা হচ্ছে এনথালপি। এটা এইচ দিয়ে এটাকে ইয়ে করা হয়, এবং ঠিক একইভাবে সেটাকে যদি চেঞ্জ বলা হয়, চেঞ্জ ইন এনথালপি, সেটা ডেল্টা এইচ দিয়ে এটাকে ইন্ডিকেট করা হয়। এটাতে যেটা করা হচ্ছে, যেটা আসলে মেজার অফ হিট কন্টেন্ট অফ এ সিস্টেম। কোনো একটা সিস্টেমের মাঝে কি পরিমাণ হিট আছে, এটাকেই আমরা আসলে এনথালপি বলা হয়ে থাকে। দেখা যায় কোনো রিয়েকশনের সময় হিট জেনারেট হয়, আবার কখনো হিট সেখান থেকে মানে বের হয়ে যায় বা জেনারেট হয়, সেটা একটা বিষয় কেমিক্যাল রিয়েকশনগুলোতে। তো যখন কেমিক্যাল রিয়েকশন থেকে হিট জেনারেট হয়, তখন কিন্তু আসলে প্রোডাক্টে হিটের ওই মানে হিট যেটা অ্যাবজর্ব করা ছিল সেটা কিন্তু আসলে শেষ হয়ে গেল। প্রোডাক্টে তখন আর সেই 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 হিটটা কিন্তু আর থাকে না, সেটা হিটের পরিমাণটা কমে যায়। তো এই চেঞ্জটাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমার রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টের যেই হিটের যে চেঞ্জটা আসছে সেটাই এটা নিয়ে ডিল করে এনথালপি। এরপর আসি এনট্রপি। এনট্রপিটা হচ্ছে ইট ইজ এ মেজার অফ ডিগ্রি অফ র্যান্ডমনেস অর ডিজাস্টার অফ এ সিস্টেম। তাহলে কোনো একটা সিস্টেম নর্মালি আছে, যখন কোনো একটা রিয়েকশন হলো, রিয়েকশনের পরে তার কিছু চেঞ্জ আসে, এই যে চেঞ্জটা হচ্ছে রিয়েকশনের পরে আমার প্রোডাক্ট তৈরির পরে দেখা যাচ্ছে যে আমার যে ইয়েটা ছিল, রিয়েক্টেন্টটা শুরুতে ছিল, তার কিছু র্যান্ডমনেস বা ডিজাস্টার বলা হচ্ছে এটাকে, যে চেঞ্জ যে বিষয়টা, এই যে চেঞ্জ হচ্ছে এটাকেই আসলে বলা হচ্ছে এনট্রপি। তো চেঞ্জ ইন এনট্রপি এটা আবার ডেল্টা এস দিয়ে বোঝানো হয়। এটাও বোঝানো হবে প্রোডাক্ট এবং রিয়েক্টেন্টের যে চেঞ্জ হচ্ছে, যে মানে তার নর্মাল অবস্থা থেকে, নেটিভ অবস্থা থেকে যে প্রোডাক্টে চলে যাওয়ার ফলে তার যেই চেঞ্জটা আসছে সেটাকে এখানে ইন্ডিকেট করা হয়ে থাকে। তো এরপরে আমরা আসি পরবর্তীতে, এই তিনটার মাঝে একটা রিলেশনশিপ আমরা তৈরি করতে পারি এভাবে, যে রিলেশনশিপ ইন বিটুইন দি চেঞ্জ অফ ফ্রি এনার্জি, এনথালপি অ্যান্ড এন্ট্রপি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডেল্টা জি is equal to delta H, that is free energy is equal to free change in free energy is equal to change in entropy, sorry, not entropy, change in enthalpy minus T into change in entropy. টিটা হচ্ছে আসলে একটা অ্যাবসলিউট টেম্পারেচার ইন কেলভিন স্কেল। তো এটা আমরা থার্মোডাইনামিক্যালি একটা ফর্মুলা, আমাদের রিলেশনশিপ এটা দাঁড় করালাম। আমরা ডিটেলস এটাতে এখানে ম্যাথমেটিক্যাল অনেক বিষয় আছে, আমরা হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিশেষ করে মাস্টার্স লেভেলে আমরা সেগুলো নিয়ে ইয়ে করি, যার জন্য আমরা এখানে এত ডিটেলস সেই বিষয়গুলোতে যাব না। আমরা একটু জেনে রাখি যে একটা কেমিক্যাল রিয়াকশন যখন হয়ে থাকে, ইট ক্যান অকার অনলি হোয়েন দ্য সাম অফ এন্ট্রপিস অফ দ্য সিস্টেম অ্যান্ড ইট সারাউন্ডিংস ইনক্রিজেস। তো সিস্টেম এবং সারাউন্ডিং এই দুইটা বিষয় এখানে একটা গুরুত্বপূর্ণ, আমরা এটা টার্মগুলো পরে আমরা জানবো। এখন আপাতত জেনে রাখি যে একটা রিয়েকশন হওয়ার জন্য, এটা যদি হতে চায় স্পন্টেনিয়াসলি যদি হতে চায়, তাহলে এখানে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপির জিনিসটা, যে এনট্রপি আমরা বলছিলাম যে যেটা যেটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন এনট্রপি বলতে যেটা বোঝানো ছিল যে ডিসঅর্ডার বা কি বলে ডিসঅর্ডার বা ডিজাস্টার অফ দি সারাউন্ডিংস, এটা ইয়ে বোঝানো ছিল। তো এই জিনিসগুলা এই ইয়েতে এনট্রপির ক্ষেত্রে যদি সেটার পরিমাণটা মানে দুইটা যোগ করে বলা হচ্ছে, সিস্টেমের এন্ট্রপি এবং সারাউন্ডিংসের এন্ট্রপি, এই দুইটার যদি যোগফল অর্থাৎ সাম আপ যদি করা হয়, এই দুইটার পরিমাণ যদি বেশি হয়, তখনই বলা হচ্ছে যে কেমিক্যাল রিয়েকশনটা হয়ে থাকে। তো এটা হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সিস্টেমেরটা যদি কম হয়, এই কি বলে আমাদের এন্ট্রপির পরিমাণ যদি কম হয়, তাহলেও রিয়েকশনটা হচ্ছে। কারণটা আসলে এখানে তো দুইটা বিষয় জড়িত, সিস্টেমের এন্ট্রপিও জড়িত এবং সারাউন্ডিংসের এন্ট্রপিও জড়িত। তো সিস্টেমের এন্ট্রপি কম হলেও হয়, তার মানে আসলে ওই ক্ষেত্রে তখন সারাউন্ডিংসের এন্ট্রপি অনেক বেশি থাকে, যার ফলে টোটালি
ইন টোটাল বা সাম আপ যখন করা হচ্ছে যে তখন টোটাল ইয়েতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন্ট্রপিটা আসলে বেশি আছে, যদিও সিস্টেমেরটা কম দেখা যাচ্ছে, ওইটা এখানে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তখন। ঠিক আছে, তা আমরা এই জিনিসগুলো আসলে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশনের বিষয় আমরা যেহেতু এত ডিটেলস পড়ছি না, আমরা শুধু কিছু ফর্মুলা বা ইয়েটি আমরা কিছু সূত্র আমরা জানবো, এটা জাস্ট আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এতটুকু জানলেই চলবে, খুব বেশি দরকার নাই। স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি একটা ইয়েতে আসি, এটা ডেল্টা জি প্রাইম দিয়ে এটাকে বোঝানো হয়। এটা ইন্ডিকেট করে ফ্রি এনার্জি চেঞ্জ when the reactants or products are at the concentration of 1 mole per liter at pH 7। ঠিক আছে, তাহলে একটা pH 7 আমরা জানি নিউট্রাল কন্ডিশন, এই কন্ডিশনে যদি রিয়েক্ট্যান্ট বা প্রোডাক্ট এদের যদি যে ফ্রি এনার্জি চেঞ্জটা যদি এই ধরনের হয় যে প্রোডাক্টটা 7 pH এ 1 লিটারের মাঝে 1 মোল থাকে, তাহলে সেই আসলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি। ঠিক আছে, চেঞ্জ, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ। তো আমরা এটা এটা একটু এই টার্মটা আমরা জানলাম, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর কিছু সিগনিফিকেন্স আছে, তো এটাও আমাদের জানা থাকা দরকার যে ডেল্টা জি প্রাইমটা আসলে কি বোঝায়। তো এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে বাম পাশে, একটা দেখা যাচ্ছে এটা জিরো হচ্ছে, জিরো থেকে কম হচ্ছে দ্যাট মিনস নেগেটিভ ভ্যালু হচ্ছে, এবং জিরো থেকে বেশি হচ্ছে অর্থাৎ পজিটিভ ভ্যালু হচ্ছে। তো তিনটা কন্ডিশনে কি হয়, তো জিরো বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে রিয়েক্টেন্টস অ্যান্ড দি প্রোডাক্টস আর অ্যাট দি সেম এনার্জি লেভেল। ঠিক আছে, অর্থাৎ এখানে রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টের এনার্জি লেভেলটা সেম আছে, যার ফলে এটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অলরেডি আছে। তো যার ফলে এই ধরনের রিয়েকশনগুলোতে নো রিলিজ অফ অর রিকোয়ারমেন্ট অফ এনার্জি, এখানে কোনো এনার্জি তৈরিও হয় না, এনার্জির প্রয়োজনও পড়ে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা। নেক্সট আসি আমরা, যদি এটা নেগেটিভ হয়, যদি ডেল্টা এই যে আমাদের ডেল্টা জি প্রাইমটা যদি নেগেটিভ হয় তাহলে কি বোঝায়, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিয়েকশন রিলিজেস এনার্জি, এই ক্ষেত্রে যেটা হবে নেগেটিভ হওয়া মানে এই এনার্জি এই রিয়েকশনগুলো চললে এনার্জি তৈরি হবে। ঠিক আছে, দ্যাট মিনস রিয়েক্টেন্টস আর এট দি হায়ার এনার্জি লেভেল দেন দি প্রোডাক্টস, রিয়েক্টেন্টটা হায়ার এনার্জি ধারণ করে প্রোডাক্টের তুলনায়, এবং ইউজফুল এনার্জি ইজ রিলিজড অ্যাভেলেবল টু ডু ওয়ার্ক, এবং এটা এই এনার্জিটা বের করে দেয় এবং সেটা কাজ করার জন্য উপযোগী হয়ে থাকে। নেক্সট আসি আমরা পজিটিভ কন্ডিশনে কি হয়, যদি ডেল্টা জি প্রাইমটা পজিটিভ হয় তাহলে কি অবস্থা দাঁড়ায়, সেটা হচ্ছে যে রিয়েক্টেন্টস আর অ্যাট এ লোয়ার এনার্জি লেভেল দেন প্রোডাক্টস, এই ক্ষেত্রে প্রোডাক্টের আসলে এনার্জি লেভেলটা বেশি থাকে রিয়েক্টেন্টের তুলনায়, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দি রিয়েকশন রিকোয়ার্স অ্যান ইনপুট অফ এনার্জি টু প্রসিড অ্যাজ রিটেন। ঠিক আছে, এটা তাহলে রিয়েকশনটা চলার জন্য যেটা করতে হবে, আমাকে এখানে এনার্জি দিতে হবে আমার রিয়েক্টেন্টের সাথে, তাহলেই তারা শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করতে পারে, কারণ অলরেডি প্রোডাক্টের এনার্জি বেশি আছে, ওইটাকে অ্যাচিভ করার জন্য ওর সমান অ্যাটলিস্ট আমাকে ওই ইয়েটাকে এনার্জিটাকে দিতে হবে। কেমিক্যাল রিয়েকশনস ক্যান বি ক্লাসিফাইড আইদার এক্সারগনিক অর এন্ডারগনিক, আমরা যে রিয়েকশনগুলোকে বলি এগুলোকে আমরা যদি ব্রডলি ভাগ করি দুইটা ইয়েতে আসে, এক্সারগনিক রিয়েকশন এবং এন্ডারগনিক রিয়েকশন। অ্যান্ড এক্সারগনিক রিয়েকশন প্রসিডস উইথ এ নেট রিলিজ অফ ফ্রি এনার্জি, এক্সারগনিক রিয়েকশনে আসলে এনার্জি বের হয়ে যায়, দ্যাট ইজ ডেল্টা জি, যেটা আসবে সেটা হবে নেগেটিভ ফর্মে। হোয়ারএজ ইন কেস অফ এন্ডারগনিক রিয়েকশন, এই ক্ষেত্রে অবশ্যই তাকে এনার্জি দিতে হবে, সাপ্লাই করতে হবে, অ্যাবজর্ব করবে। ঠিক আছে, দিস ওয়ান দ্যাট অ্যাবজর্বস ফ্রি এনার্জি ফ্রম দি সারাউন্ডিংস, তারা সারাউন্ডিংস থেকে এনার্জিটা গ্রহণ করবে, এবং গ্রহণ করার পরে তারা রিয়েকশনটা করে আলটিমেটলি প্রোডাক্টটা তৈরি করতে পারবে। তো অ্যান্ডারগনিক রিয়েকশনসে দেখা যাচ্ছে এরা স্টোর এনার্জি ইন মলিকুলস, দ্যাট ইজ এই ডেল্টা জিটা হচ্ছে আমার এখানে পজিটিভ হবে। আচ্ছা, আমরা দুইটার মধ্যে যদি একটু ক্লাসিফিকেশনটা যদি দেখি, ক্যাটাগরাইজ করা বা তাদের ক্লাসিফিকেশনটা বা ডিফারেন্সিয়েশনটা যদি দেখে থাকি, তাহলে একটু এই ধরনের ইয়েতে আসে যে এই এক্সাগনিক রিয়েকশন হচ্ছে কেমিক্যাল প্রোডাক্টস হ্যাভ লেস ফ্রি এনার্জি দেন দি রিয়েক্টেন্ট মলিকুলস, whereas endergonic reaction products store more free energy than the reactants। আচ্ছা, এখানে একটু আসি যে রিয়েকশন ইজ এনার্জেটিক্যালি ডাউনহিল, অর্থাৎ এই জায়গাতে উপরের জায়গা থেকে অর্থাৎ রিয়েক্টেন্টস থেকে এনার্জিটা নিচের দিকে অর্থাৎ প্রোডাক্টের দিকে যায়, আর এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে রিয়েকশন ইজ এনার্জিক্যালি আপহিল, দ্যাট মিনস এই ক্ষেত্রে প্রোডাক্ট থেকে উল্টার দিকে মানে রিয়েক্টেন্টের দিকে আসার জন্য এনার্জি এই ক্ষেত্রে রান করে, অর্থাৎ এই ক্ষেত্রে উল্টা দিকে আসবে, আমার এখানে প্রোডাক্টের পরিমাণটা মানে প্রোডাক্টে এনার্জিটা অলরেডি বেশি আছে, ওই জায়গাতে আমার আবার এনার্জি দিতে হচ্ছে, এটাকে আপহিল করতে হচ্ছে। এই ধরনের এক্সারগনিক রিয়েকশনটা ইউজুয়ালি স্পন্টেনিয়াসলি হয়ে থাকে, যেহেতু অলরেডি ইয়ের এনার্জি আছে, সে সরাসরি রিয়েকশন করে এনার্জি দিয়ে দিতে পারে। কিন্তু এটা কিন্তু এন্ডারগনিক রিয়েকশনটা কিন্তু নন স্পন্টেনিয়াস, কারণটা হচ্ছে তার তো ওই এনার্জিটা নাই, এনার্জি যতক্ষণ না পাবে সে কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবে না, এর জন্য এটা স্পন্টেনিয়াসলি হয় না। হোয়ারএজ ইন কেস অফ ডেল্টা জি, এই ক্ষেত্রে নেগেটিভটা হবে, এটা আমাদের ডেল্টা জি পজিটিভ হবে এন্ডারগনিক ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নেগেটিভ ডেল্টা জি যেটা বলছে ইজ দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক দি রিয়েকশন ক্যান পারফর্ম,
তো এটাতে যেটা বোঝানো হচ্ছে আসলে এই এক্সার্গনিক রিয়াকশনগুলো স্পন্টেনিয়াস বলা হচ্ছে এবং তাদের ভিতরে এনার্জি আছে অলরেডি, এটা মাইনাস দিয়ে সেটা বোঝানো হচ্ছে, এটা বলছিলাম। তো এইটা বলা হচ্ছে যে এইটা যখন অলরেডি তার ক্ষেত্রে বেশি এনার্জি আছে, তো এই ক্ষেত্রে এই রিয়াকশনগুলো যখন হয়, এটা যখন প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, তখন তারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট এনার্জি যে এনার্জিটা পাওয়া যায় তারা ম্যাক্সিমাম ওয়ার্কই সেটা দিয়ে করতে পারে। কিন্তু আমরা যদি অ্যান্ডারগনিক রিয়েকশনে যাই, তখন দেখা যায় আসলে আমাদের রিয়েক্টেন্টের মাঝে এনার্জি নাই, এনার্জি আছে কোথায়, প্রোডাক্টে বেশি। তাহলে এই রিয়েকশনটা তো স্পন্টেনিয়াসলি না, তো আমাদেরকে মিনিমাম মিনিমাম সেই পরিমাণ এনার্জি তাদেরকে দিতে হবে। অর্থাৎ এই যে এনার্জিটা বলা হচ্ছে প্লাস দিয়ে সেটা বোঝা হচ্ছে ডেল্টা জি, মিনিমাম অ্যামাউন্ট সেখানে এনার্জিটা লাগবে, ঠিক আছে, ওই কাজটা করার জন্য, অর্থাৎ এই রিয়েকশনটা করার জন্য মিনিমাম অ্যামাউন্টের এনার্জি সেখানে লাগবে ওই প্রোডাক্টটা তৈরির জন্য। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা আসলে ফটোসিনথেসিস একটা জেনারেল রিয়েকশন, যে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, 6 মলিকুল আমার এই ওয়াটার, এই দুইটা যোগ হয়ে তৈরি করলো 1 মলিকুল আমার কার্বোহাইড্রেট এবং 6 মলিকুল অক্সিজেন। তাহলে এই রিয়েকশনটা যদি দেখি, আমার বামের থেকে যখন ডানে যায়, অর্থাৎ কার্বোহাইড্রেট যখন তৈরি হয়, তখন উপরের অ্যারো চিহ্নটাতে দেখা আছে এটা ডেল্টা জির পরিমাণ দেওয়া আছে প্লাস 2870 কিলো জুল পার মোল, অর্থাৎ এই পরিমাণ এনার্জিটা এখানে আমার এই প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, এটা তো প্লাস দিয়ে বোঝানো হচ্ছে, দ্যাট মানে এই এনার্জিটা আমার প্রয়োজন হচ্ছে। তো এটা যেহেতু প্রয়োজন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এই ক্যালোরিটা সে পাবে, এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রিয়াকশনটা সে করতে পারবে না। তাহলে এটাই হচ্ছে তার মিনিমাম অ্যামাউন্টের এনার্জিটা লাগবে, ঠিক আছে, এটা মিনিমাম অ্যামাউন্টের এনার্জি, এই প্লাস 28 প্লাস 70 কিলো জুল যেটা আছে, এটা এই পরিমাণে এনার্জিটা লাগবে। কিন্তু আমি যদি এটা ব্যাকওয়ার্ড রিয়েকশনে যাই, অর্থাৎ এই স্টার্চটা যদি ভেঙে যায়, আমরা ক্যাটাবলিক রিয়েকশনে যেটা দেখি, তাহলে কিন্তু এটা ছোট স্ট্রাকচারে পরিণত হচ্ছে এবং এনার্জি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কারণটা কি, কারণ অলরেডি এই স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচারের মাঝে আমার ওই এনার্জিটা আছে, এই কিলোজুল পরিমাণটা আছে, যেটা আমরা মাইনাস বা নেগেটিভ ফর্মে আমরা এটা লিখতেছি। তো এই জিনিসটা তাহলে স্পন্টেনিয়াসলি হবে এবং এই ক্ষেত্রে তখন এই কার্বোহাইড্রেটটা ভেঙে ইজিলি সেটা এই রিয়েকশনটা দিতে পারবে। কিন্তু এই বামের থেকে ডানে যেতে গেলে, অর্থাৎ আমাদের এই যে মানে কার্বোহাইড্রেট সিনথেসিসের জন্য আমার ওই এনার্জিটা ইনপুট না করা পর্যন্ত কিন্তু এই রিয়েকশনটা হবে না, এটাই এখানে বোঝানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্ডারগনিক এবং এক্সার্গনিক রিয়েকশনের মাঝে ডিফারেন্স। আমরা ওই টার্মগুলো একটু বাকি ছিল, সিস্টেমটা কি জিনিস, এটা হচ্ছে ইট ইজ এ থার্মোডাইনামিক ফাংশন অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ দি ম্যাটার উইদিন এ ডিফাইন্ড রিজিয়ন। কোনো একটা স্পেসিফিক কোনো একটা রিজিয়নের মাঝে একটা ম্যাটার থাকবে এবং সেটাকে বলা হচ্ছে। তো ম্যাটার ডিফাইন জিনিসগুলো কি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলেই তোমরা সিস্টেমটা বুঝতে পারবে। সেটা হচ্ছে সাপোজ একটা টেস্ট টিউব, তো এই টেস্ট টিউবটা হচ্ছে তার ওই ডিফাইন্ড রিজিয়ন, এটার মাঝে সে কন্টেইন করতেছে, বলা হচ্ছে 10 ml অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হচ্ছে তার কন্ডিশনটা, ঠিক আছে, যে 10 ml পানি আছে একটা টেস্ট টিউবে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এটা কি বুঝাবে, এটা বুঝাবে আমরা ওয়াটারের যে মানে প্রপার্টি সেই হিসাবে জানি, ইট মিনস আসলে 10 গ্রাম, ওয়ান এম এল ইজ ইকুয়াল টু ওয়ান গ্রাম হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে ইট মিনস 10 গ্রাম ম্যাটার ইজ প্রেজেন্ট ইন 10 কিউবিক সেন্টিমিটার। ওই যে 10 ml আসলে 10 কিউবিক সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে ইয়েটা, যে সিস্টেমটা আসলে বলতে কি বোঝানো হচ্ছে, যেই ফর্মেই বলি না কেন, যে আমার টেস্ট টিউবে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুকু জায়গা দখল করছে, সেটাই হচ্ছে আমার ওই কিউবিক সেন্টিমিটারে ওই এত গ্রামের ওয়াটারের আসপেক্টে, ঠিক আছে। তো সেটা একটা সিস্টেম হতে পারে। আচ্ছা, তো এরকমভাবে সরি, এখন আসি তার সারাউন্ডিংসটা কি। সারাউন্ডিংস হচ্ছে ওই ম্যাটারের বাইরের যেই অংশ, সবটাই সারাউন্ডিংস। দি ম্যাটার ইন দি রেস্ট অফ দি ইউনিভার্স এক্সেপ্ট দ্যাট অফ দি সিস্টেম ইজ কল্ড সারাউন্ডিংস। তাহলে যেটা এই আমাদের আগের যেটা বলা হলো, উপরের রেফারেন্স অনুসারে বলা হয়, রেফারিং টু দি অ্যাবাভ টেস্ট টিউব, এই উপরের টেস্ট টিউবের হিসাবে যদি বলা যায়, দি ম্যাটার অফ দি হোল ইউনিভার্স, দুনিয়ার সারা ইউনিভার্সের যত ম্যাটার আছে সবগুলোই এর মধ্যে সারাউন্ডিংস বলতে সেটাই বোঝাবে, এক্সেপ্ট দ্যাট 10 গ্রাম অফ ওয়াটার। তাহলে ওই 10 গ্রাম পানি ছাড়া বাকি যা আছে তার চারপাশে সবকিছুই হচ্ছে সারাউন্ডিংস, ঠিক আছে। তাইলে আমরা ম্যাটারের অর্থাৎ টেস্ট টিউবের ভিতরে যে কম্পোনেন্টটা, মনে করো আমাদের রিয়েকশনের জন্য যে কম্পোনেন্টগুলো লাগে, তারা হচ্ছে আমার সিস্টেমের অন্তর্গত, এবং এর ছাড়া বাইরের যা আছে কন্ডিশন বা সব কিছুই হবে আমার সারাউন্ডিংসের মাঝে। আচ্ছা, থার্মোডাইনামিক্সের বেশ কিছু ল আছে, এর মধ্যে আমরা দুইটা ল এখানে জানবো, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। ফার্স্ট ল অনুসারে বলা হচ্ছে, ইট স্টেটস দ্যাট টোটাল এনার্জি অফ এ সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে।
তাইলে এটা যেটা বোঝানো হচ্ছে যে আমাদের সিস্টেম এবং সারাউন্ডিংসের যেই টোটাল এনার্জি আছে সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না, কম বেশি হবে না। ঠিক আছে, ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ কনভার্সন অফ এনার্জি, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেই জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, এনার্জির কনজারভেশনটা সেখানে করছে, ইন্ডিকেট করছে। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড, এনার্জি নতুন করে তৈরি করা যায় না, অ্যান্ড অর ডেস্ট্রয়েড, এটা ধ্বংসও করা যায় না। ইট ক্যান বি অনলি ট্রান্সফর্ম, অর্থাৎ এটা শুধু পরিবর্তন হয়। ঠিক আছে, আমরা দেখেছি যে লাইট এনার্জি থেকে আমাদের এই যে কি বলে কেমিক্যাল এনার্জিতে হইলো বা হইলো, এইটার এনার্জিটা কখনোই আমাদের এটা নতুন করে তৈরি হওয়ার কিছু নাই। একটা মাঝে যেটা সিস্টেমের মাঝে এনার্জি যেটা আছে সেটা ওইরকমই থাকবে, সে হয়তো কনভার্ট হবে। ঠিক আছে, লাইট এনার্জি ছিল, সে হয়তো কেমিক্যাল এনার্জিতে যাবে, কেমিক্যাল এনার্জি থেকে সে হয়তো হিট এনার্জিতে গেল অথবা অন্য কোনো এনার্জিতে গেল, কিন্তু সে টোটাল কিউমিলিটিভ ইয়েতে এনার্জির কোনো কম হবে না, এনার্জি হয়তো চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফর্ম হতে পারে, কিন্তু সে এটা কমবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ফার্স্ট ল, যেটা আমার এনার্জির কনজারভেশন বুঝাবে। সেকেন্ড লতে বলা হচ্ছে ইট স্টেটস দ্যাট এ প্রসেস ক্যান অকার স্পন্টেনিয়াসলি, একটা প্রসেস একটা বা কোনো একটা রিয়েকশন স্পন্টেনিয়াসলি হতে পারে ইফ দি সাম অফ দি এন্ট্রপিস অফ দি সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ইনক্রিজিং। এটা আমরা শুরুতে একটু বলছিলাম যে একটা রিয়েকশন স্পন্টেনিয়াসলি হবে কখন, যখন দেখা যাবে এন্ট্রপিটা বেশি হয়। কার এন্ট্রপি? সিস্টেম এবং সারাউন্ডিংসের এন্ট্রপি, তাদের যোগফলটা যখন বেশি হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় আসলে সিস্টেম বলতে তো আমাদের রিয়েক্টেন্টগুলোকে বোঝানো হয়, সিস্টেমের এন্ট্রপিটা একটু গুরুত্বপূর্ণ করে। যদি দেখা যায় যে অনেক সময় যে এন্ট্রপিটা কমে গেছে সিস্টেমের ক্ষেত্রে, তাহলে রিয়েকশন হবে কিনা, হওয়া সম্ভব। এই ক্ষেত্রে যেটা হবে সারাউন্ডিংসের এন্ট্রপিটা অনেক বেশি হতে হবে, যেন টোটাল দুইটার যোগফলটা ওই রিয়েকশনের ক্ষেত্রে বেশি হয়, তাহলে এটা সম্ভব। যেমন এখানে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন প্রোটিন, ডিএনএ, আরএনএ উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট হাইলি বায়োলজিক্যাল স্ট্রাকচার যেগুলো আছে, প্রোটিন, ডিএনএ, আরএনএ, এদের ক্ষেত্রে এরা thermodynamically feasible because the decrease in entropy of such a system is less than the increase in the entropy of its surroundings. ঠিক আছে, আসলে এদের ক্ষেত্রে দেখা যায় যে সারাউন্ডিংসের এন্ট্রপিটা এই ক্ষেত্রে অনেক বেশি থাকে, তাদের নিজস্ব এন্ট্রপিটা কম থাকলেও এই ক্ষেত্রে সমস্যা নাই, এই ক্ষেত্রে রিয়েকশনটা হতে পারে, এই ধরনের কম্পোনেন্টগুলো তৈরি হতে পারে, সেটা একটা বিষয়। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ এগুলো থাকে, অনেক সময় পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে এই ধরনের টার্মগুলো আসে। এটিপি ইজ দি এনার্জি কারেন্সি, অনেক জায়গায় বলা হয় ইউনিভার্সাল কারেন্সি অফ দি সেল। ঠিক আছে, এই টার্মগুলো আসে যে এটাকে ব্যাখ্যা করা, এটিপিকে কেন সেলের এনার্জি কারেন্সি বলা হচ্ছে, অথবা অনেক সময় বলা হয় ব্যাটারি সেল বলা হচ্ছে, অথবা বলা হচ্ছে যে ইউনিভার্সাল কারেন্সি, এই টার্মগুলো আসে। আসলে এটিপির কেন আমরা সবসময় এনার্জি বলতে কেন এটিপি বলি? এটিপি ছাড়া কি আর এনার্জি নাই? আছে, কিন্তু এটিপি বলার কারণ কি? আসলে কারেন্সি শব্দটা আমাদের কি বলে যেটা ডলার হিসেবে, সাপোজ মনে করি ইউনিভার্সাল কারেন্সি হিসেবে আমরা ডলারকে চিনি, ঠিক আছে, ইউএস ডলার। তো এই ইউএস ডলারটা আসলে সারা ওয়ার্ল্ডের সব দেশেই চলে, ঠিক আছে। তো এই জন্য আমরা ইউনিভার্সাল কারেন্সি বলা হচ্ছে। তো এটিপিও এটা একই ধরনের। আমরা এই এটিপি যদি থাকে, আমরা যেই অর্গানিজমে যেই জায়গায় যাই না কিন্তু, প্ল্যান্ট, এনিম্যাল, মাইক্রো অর্গানিজম, যে কোনো কন্ডিশনে এটিপি যদি থাকে, সে এটাকে ইউটিলাইজ করার মতো একটা কন্ডিশনে থাকে। অন্য কোনো এনার্জির ফর্ম থেকে এটিপিটা বেশি গ্রহণযোগ্য, সেই জন্যই এটাকে আসলে ইউনিভার্সাল বলা হচ্ছে। আমরা যদি একটু দেখে নেই এটিপির স্ট্রাকচারটা, অলরেডি আমরা জানি এটার নাম হচ্ছে এটিপি, দ্যাট ইজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেখানে অ্যাডিনিন থাকে, রাইবোস থাকে এবং 3টা ফসফেট গ্রুপ থাকে এখানে, ঠিক আছে। তো এই ফসফেট গ্রুপগুলো একটার একটার সাথে যেই বন্ডে যুক্ত, সেটা আসলে হচ্ছে কি আমাদের অ্যানহাইড্রেট বন্ড, ঠিক আছে, ফসফো অ্যানহাইড্রেট বন্ড, এখানে উপরের লেখা আছে। এবং এই ক্ষেত্রে প্রতিটা বন্ড দেওয়া আছে এখানে, প্রতিটা বন্ডের হাই এনার্জি কন্টেন্ট করে, হাই এনার্জি ফসফো অ্যানহাইড্রাইড বন্ড বলা হচ্ছে। এবং এদের এক একটা বন্ডের ক্যালোরির পরিমাণ হচ্ছে 7.3 কিলো ক্যালোরি, ঠিক আছে। তাহলে সাপোজ এখানে এই আমার এটিপি আছে, এটিপিতে 3টা ফসফরাস আছে, একটা ফসফরাস যদি চলে যায়, তাহলে আসলে সে 7.3 কিলো ক্যালোরি নিয়ে চলে যাবে। তারপরে দ্বিতীয় ফসফেটটা যদি চলে যায়, তাহলেও সে দেখা যাবে যে 7.3 কিলো ক্যালোরি নিয়ে চলে গেছে। এরকম আর কি, এক একটা বন্ড, এক একটা ফসফো অ্যানহাইড্রেট বন্ডগুলো আমার 7.3 কিলো ক্যালোরি ধারণ করে। আচ্ছা, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা যদি এটিপির হাইড্রোলাইসিস দেখি বা ব্রেকডাউন দেখি, এটিপি ভাঙলে কি হয়, ঠিক আছে। তো প্রথম স্টেপে এটিপি যখন ভাঙে, হাইড্রোলাইসিস প্রক্রিয়াতে ওয়াটার দরকার হয় এবং এনার্জি হিসেবে, এনজাইম হিসেবে সেখানে দরকার হবে এটিপিএস। এর প্রভাবে দেখা যাবে এটিপি ভাঙবে, সে তৈরি করবে এডিপি, ইনঅর্গানিক ফসফেট, এবং এনার্জি আসবে এখানে 7.3 কিলো ক্যালোরি।
তো এই রিয়েকশনটাই যদি আবার ব্যাকওয়ার্ড দিকে যাই, আমি যদি এটিপি তৈরি করতে চাই, অর্থাৎ সিনথেসিস অফ এটিপি, এটা আসলে একটা স্পেশাল টাইপ অফ রিয়েকশন হয়, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তোমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়ানোর সময় এটা তোমাদের বলা হয়েছিল, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন এখানে হতে হবে। ওই ক্ষেত্রে এটিপি সিনথেস এনজাইম লাগবে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনে, সেখানে এডিপি এবং ফসফেট দুইটা একত্রে জোড়া লাগবে এই 7.3 কিলো ক্যালোরি নিয়ে। এবং লাগার পরে এই এনার্জিটা যতক্ষণ পর্যন্ত না এই এর সাথে যোগ হবে, এই আমার মনে করো যে সেলের মাঝে এটিপি আছে, ফসফরাস আছে, তারা কিন্তু এটিপি তৈরি করতে পারবে না। তাদেরকে এই দুইটাকে যোগ করার জন্য আমার এনার্জির সাথে সাপ্লাই দিতে হবে 7.3 কিলো ক্যালোরি। এই এনার্জিটা যখন আসবে তখনই তারা শুধুমাত্র এটিপি তৈরির জন্য উপযোগী ওই এনজাইমটা ব্যবহার করে, এটিপি সিনথেসটা ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখে নিলাম যে এটিপির ক্ষেত্রে কি হচ্ছে। এখন আসি আমরা কতগুলো ওয়ার্ল্ডে বিভিন্ন কমন ইয়েগুলো, এনার্জির কিছু ফর্মগুলো দেখব। এটা একটা চার্ট হিসেবে এখানে দেওয়া আছে। মোটামুটি এই চার্টের মাঝখানে, এট দ্য মিডল অফ দ্য চার্ট উই ক্যান সি দি কন্ডিশন অফ এটিপি, যে তার কিলো ক্যালোরি পার মোল কত হয়ে থাকে তার ফ্রি এনার্জি চেঞ্জের ক্ষেত্রে, যে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি অফ ডাইনামিক্স, তার লেভেলে এটিপির পজিশন ইজ দি মিডল ওয়ান। ঠিক আছে, দ্যাট মিনস এটিপির উপরে কিছু আছে, যেমন সাপোজ ফসফোইনল পাইরোভেট, কার্বোমাইল ফসফেট, 1,3 বিস ফসফোগ্লিসারাইড, ক্রিয়েটিন ফসফেট, এবং নিচের দিকে দেখা যাচ্ছে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লিসারল 3 ফসফেট, এই ধরনের কম্পোনেন্টগুলো আছে। তাহলে এই জায়গাটাতে আসলে কি বোঝা যাচ্ছে, যে এটিপির অবস্থানটা বিভিন্ন আমার হায়ার মানে এনার্জি কন্টেনিং যে মলিকুলগুলো আছে এদের মাঝখানের দিকে থাকে। তার এক একটা বর্ণ আমরা দেখছি 7.3 কিলো ক্যালোরির জন্য এখানে ইয়ে। তো এই যে এনার্জির লেভেলটা আছে, এখন 7.3 কিলো ক্যালোরি যেখানে আছে, ঠিক আছে, সাপোজ এর নিচে যদি আসি, তাহলে আমার সাপোজ মনে করি গ্লুকোজ 1 ফসফেট আছে। গ্লুকোজ 1 ফসফেটের ক্ষেত্রে অলরেডি তার এখানে এনার্জি ধারণ করার ক্ষমতা হচ্ছে 5.1, সরি কি বলে 5 কিলো ক্যালোরি, 5 কিলো ক্যালোরি আছে। এখন সে যদি এই গ্লুকোজ 1 ফসফেট থেকে সে তৈরি যদি করতে চায় গ্লুকোজ 1,6 বিস ফসফেট, এই জিনিসটা যদি তৈরি করতে চায়, তাহলে তার কিন্তু এনার্জিটা বেশি লাগবে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আরেকটা ফসফেট এখানে যুক্ত হতে হবে। ঠিক আছে, অলরেডি তো একটা ফসফেট আছেই তার স্ট্রাকচারে, আরেকটা ফসফেট যুক্ত হবে, গ্লুকোজ 1,6 বিস ফসফেট সাপোজ তৈরি করবে। তো এই ক্ষেত্রে কি হবে, তাকে ওইখান থেকে এডিপি যেটা আছে, এডিপির সাথে একটা এখানে যেটা হবে একটা ফসফেট এখানে তার 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 ইয়েতে এখানে যোগ করতে হবে 7.3 কিলো ক্যালোরি নিয়ে, অর্থাৎ একটা এটিপি তাকে দিতে হবে। তো একটা এটিপি আসবে কোত্থেকে, এখানে এডিপিটার সাথে একটা ফসফেট যোগ হবে, ইনঅর্গানিক ফসফেট, সে এই 7.3 কিলো ক্যালোরি নিয়ে যোগ হবে। হওয়ার পরে সেখান থেকে আসলে আলটিমেটলি ফসফেটটা দিলে সে এই যে মানে হায়ার লেভেলে সে চলে যাবে, তখন সে এই গ্লুকোজ 1,6 বিস ফসফেট তৈরি করতে পারবে। আবার ঠিক একইভাবে যদি আমি উপরের ইয়েটা দেখি, সাপোজ মনে করো যে ফসফোইনল পাইরোভেট, তার এনার্জি লেভেলটা অনেক বেশি দেখা যাচ্ছে। এদের ক্ষেত্রে যদি হয়ে থাকে, এরা কিভাবে এদেরকে থেকে কিভাবে এনার্জির কনভার্সনটা কিভাবে হয়ে থাকে, যেহেতু তাদের এনার্জি অলরেডি বেশি আছে, ঠিক আছে, যেহেতু তাদের এনার্জি অলরেডি বেশি আছে, তারা কি করবে এই ক্ষেত্রে আমাদের ইয়েতে যেটা কি ছিল আমাদের এটিপি এবং এডিপি, হ্যাঁ এডিপি, এডিপিটা এখানে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। এডিপি কি করবে, ওইখান থেকে একটা ফসফেট গ্রহণ করবে। এডিপি ওইখান থেকে একটা ফসফেট গ্রহণ করবে, কারণ একটা ফসফেটের সাথে মনে করো ফসফেনল পাইরোভেট থেকে সে ফসফেট গ্রুপটা নিয়ে নিল, এডিপি ফসফেট গ্রুপ নিবে, এবং সেখান থেকে আরও 7.3 কিলো ক্যালোরি নিবে, তাহলে তারা এটিপি তৈরি করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ে। আর 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 নিচেরটা যেটা বলছিলাম সেখানে ছিল এটিপিটার মাঝেই অলরেডি 7.3 কিলো ক্যালোরি আছে, সে একটা ফসফেট দিয়ে দিবে তার ওই এনার্জিটা সহ, আলটিমেটলি সে হায়ার অ্যামাউন্টের কোনো কম্পোনেন্ট তৈরি করতে পারবে। তাহলে এই জিনিসটাতে আসলে মেইন যে বিষয়টা হচ্ছে, এখানে এই প্যারাগ্রাফের নিচের দিকে লেখা আছে, ইটস ফাংশন অ্যাজ ইমিডিয়েট ডোনার অর এক্সেপ্টার হিসাবে এডিপি, এবং ডোনার হিসাবে হচ্ছে এটিপি ইটসেলফ নিজে, অফ হাই এনার্জি ফসফেট ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইজ দেয়ারফর কল্ড ইউনিভার্সাল কারেন্সি। কাজেই এরা যেহেতু রেডি আছে অলরেডি, যে এটা মানে প্রয়োজন অনুসারে সে ডোনার হিসাবেও কাজ করতে পারে, এক্সেপ্টর হিসেবে কাজ করতে পারে। ডোনার হিসাবে কে কাজ করবে, এটিপি কাজ করবে, আর এক্সেপ্টর হিসাবে কাজ করবে এডিপি। ঠিক আছে, এটা যেহেতু তারা কমনলি সব কিছুতেই ব্যবহার করতে পারে, ইউনিভার্সাল সেই বিষয়টা, এই জন্য এদেরকে ইউনিভার্সাল কারেন্সি বলা হয়ে থাকে। তো এই ইউনিভার্সাল কারেন্সি হিসাবে এর আরও কিছু সুবিধা দেখা যায়, এটিপির কিছু সুবিধা আছে, অন্যান্য কম্পোনেন্টের হয়তো সেইগুলো কমন হবে না, কিছু কিছু মিলতেও পারে, এটিপির এই জিনিসগুলো বৈশিষ্ট্যটা বেশি আছে, যার জন্য এরা ইউনিভার্সাল কারেন্সি হিসাবে তাদের সক্ষমতা বা অ্যাবিলিটি শো করতে পারে। ফার্স্ট ওয়ান, in a simple hydrolysis reaction it can release energy.
আমরা দেখেছি যে হাইড্রোলাইসিসের মাধ্যমে এটা সহজে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করে ফেলে। তো খুবই সহজ একটা রিয়েকশন, এনজাইম থাকলেই, ওয়াটার থাকলে তারা সহজে এই রিয়েকশনটা দিয়ে দিতে পারে, সহজে এনার্জিটা এখানে তৈরি করতে পারে। এই যে এটিপি ইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে দি স্মল স্ট্রাকচার অফ এটিপি, এটা স্ট্রাকচারটা ছোট হওয়ার জন্য এটা বায়োলজিক্যালি বিভিন্ন সেলের মাঝে এদের ট্রান্সপোর্টেশনটা খুবই সহজ। এটা কোথাও বাধাগ্রস্ত হয় না যে এখানে আটকায় থাকবে ওখানে আটকায় থাকবে। আমরা কিন্তু ওই যে শাটল সিস্টেম পড়েছিলাম যে এনএডিএসকে ঢুকতে দেয় না, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে ঢুকতে গেলে আটকায় বা ইয়ে করে। এটিপির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই, এটিপি সেলের ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে পারে, ইজি ট্রান্সপোর্টেশন, এটা একটা তার স্মল স্ট্রাকচারের জন্য এটা একটা তার সুবিধাজনক বিষয়। আচ্ছা, ইট প্রোভাইডস ইনস্ট্যান্ট এনার্জি, এটা মানে যে কোনো সময় সে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে, এটা তার আর একটা সুবিধা অন্যান্য কম্পোনেন্টের তুলনায়। আচ্ছা, এখন দেখি এনার্জিগুলো আসলে আমাদের কি কাজে লাগে বা ইয়ে হয়। মেটাবলিক প্রসেসে হয়, বিশেষ করে অ্যানাবলিক প্রসেসগুলোতেই তো কন্টিনিউয়াসলি সবসময় লেগে থাকে। মুভমেন্টের জন্য লাগতে পারে, মাসেল কন্ট্রাকশনের জন্য এই জিনিসগুলো হয়ে থাকে, একটিভ ট্রান্সপোর্ট হয়ে থাকে আমাদের সেলের ভিতরে বিভিন্ন কম্পোনেন্ট আনা নেওয়ার জন্য। তো এটা মেনলি আসলে যেটা হয়ে থাকে এগেনস্ট আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কোনো একটা জিনিস পাঠানোর জন্য এটিপি দরকার হয়, সেখানে এনার্জি দরকার হয় একটিভ ট্রান্সপোর্টের জন্য। সিক্রেশন, কোনো কিছু হরমোন সিক্রেশন বা অন্য কোনো কিছু কম্পোনেন্ট কোনো সিক্রেশনের জন্য এই প্রসেসটা করার জন্য এনার্জি দরকার হয়ে থাকে। অ্যাক্টিভেশন অফ মলিকুলস, কোনো একটা মলিকুলকে অ্যাক্টিভেট করার জন্য ওই ক্ষেত্রে দেখা যায় এই মলিকুলটাতে ফসফেট যোগ করতে হয় এবং সেটা হয়তো অ্যাক্টিভেট হচ্ছে, এই জিনিসটাতে আমাদের এনার্জিটা ইউজড আপ হতে পারে। তো মোস্টলি আমাদের এই 5টা ওয়েতে এনার্জিটা ব্যবহার হয়ে থাকে সেলুলার লেভেলে। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটিপি এডিপি সাইকেল। এটিপি এডিপি সাইকেল, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় পরীক্ষাতে আসে। এই সাইকেল সম্পর্কে একটু জানি, এটা কিভাবে হয় সাইকেলটাও দেখবো এবং সাথে সাথে তার 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 সম্পর্কে বেসিক কিছু বিষয়টা জেনে নিই। ইট ইজ আ সাইক্লিক বায়োকেমিক্যাল প্রসেস দ্যাট ইল্ডস এটিপি ফ্রম এডিপি। আচ্ছা, সো ইট ইজ এ সাইক্লিক প্রসেস এবং এটা বায়োকেমিক্যাল প্রসেস তো অবশ্যই যেহেতু বায়োলজিক্যাল অর্গানিজমে সেটা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে এটিপি এটিপি তৈরি হয়, ইট ইল্ডস এটিপি, দ্যাট মিনস ইট প্রডিউসেস এটিপি ফ্রম এডিপি। এটাতে দুইটা প্রসেস হয়ে থাকে ব্রডলি, ফসফোরাইলেশন অফ এডিপি অ্যান্ড হাইড্রোলাইসিস অফ এটিপি। ঠিক আছে, সো টু টু রিয়েকশন বা রিয়েকশন প্রসেস আর ইনভলভড হেয়ার। ওয়ান ইজ ফসফোরাইলেশন অফ এডিপি, দ্যাট মিনস addition of phosphate to ADP, and again hydrolysis of ATP, that is the breakdown of ATP. এবং পরে বলা হচ্ছে এটিপি সাইকেল রিলিজেস এনার্জি স্টোরড ইন ফসফো অ্যানহাইড্রাইড বন্ড, এবং এই ক্ষেত্রে আমরা দেখব এটিপি ব্রেকডাউনের মাধ্যমে ফসফো অ্যানহাইড্রাইড বন্ড থেকে, অর্থাৎ ফসফরাস ফসফরাস যে বন্ডটা আছে এটিপির, সেখান থেকে এনার্জি বের হয়ে আসে। ঠিক আছে, এখানে স্টোর থাকে এবং সেই স্টোরড অবস্থা থেকে সেটা বের হয়ে আসে। আমরা একটু এই সাইকেলটা একটু দেখি ফিগারটা কিভাবে হয়। তো এটা শুরুটা করি আমরা এডিপি থেকে। আমরা জানি এডিপিতে 2টা ফসফেট আছে, ঠিক আছে, অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এটিপিতে 3টা ফসফেট থাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো আমরা 2টা ফসফেট দিয়ে দেখাচ্ছি যেখানে কি হচ্ছে। তো এখানে আমাদের মানে প্রাথমিকভাবে এডিপিতে 2টা ফসফেট আছে। এরা এডিপি সাইকেলে কিভাবে শুরুটা হয়, এদের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যোগ হবে এটিপি হওয়ার জন্য। ঠিক আছে, 2টা ফসফেট আছে, তো আর একটা ফসফেট যোগ হতে হবে। তো এই ফসফেটটা তার একটা রিয়েকশনের মাধ্যমে এখানে এসে যোগ হতে যাবে। যোগ হতে গেলে এই ক্ষেত্রে এনার্জি লাগবে। ঠিক আছে, কারণটা হচ্ছে এটিপির তুলনায় এডিপির এনার্জি লেভেলটা কম। তাহলে এটিপিটাকে অ্যাচিভ করার জন্য ওই পর্যায়ে যেতে গেলে তাকে শুধু ফসফরাস থাকলেই হবে না, তাকে তার সাথে ক্যালোরি দিতে হবে, এনার্জি লাগবে। এবং আমরা জানি এই এনার্জিটা 7.3 কিলোক্যালোরি, মিনিমাম এই পরিমাণ এনার্জিটা লাগবে। তো এটা যেহেতু লাগছে কোনো একটা রিয়েকশনে যখন এনার্জি প্রয়োজন হয়, এবং এই এনার্জিটা সেলুলার অলরেডি বিভিন্ন সেলের ফাংশন থেকে, সেলের রেসপিরেশন থেকে এখান থেকে তৈরি হতে পারে, সেই এনার্জিটা আমার সেলের মাঝে আছে, সেখান থেকে সে এটা ইউটিলাইজ করবে। তো কোনো একটা রিয়েকশনে যদি এনার্জির ইনভলভমেন্ট হয়, এনার্জি যদি প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়েকশন, অর্থাৎ এই ক্ষেত্রে এনার্জিটার প্রয়োজন হচ্ছে আমাদের একটা অ্যানাবলিজমের মতো, সেখানে আমাদের এন্ডোথার্মিক রিয়েকশন বা এন্ডারগনিক রিয়েকশন আমরা বলতে পারি, সেখানে এনার্জি প্রয়োজন হচ্ছে। তো এইভাবে এইটা তখন এই ফসফেটটা তখন এডিপির সাথে গিয়ে যোগ হবে, 3টা ফসফরাস সহ সে তৈরি করে ফেলবে এটিপি। ঠিক আছে, তাহলে এটিপিটা তৈরি করলো। তো এটা আমার এই এন্ডারগনিক বা কি বলে এন্ডোথার্মিক প্রসেসের মাধ্যমে। এবং উল্টা দিক থেকে যদি আমরা আবার দেখি যে এটা যদি হাইড্রোলাইসিস হয়, অর্থাৎ এটা যদি ব্রেকডাউনের ক্ষেত্রে যোগ হয়, তাহলে ওয়াটার লাগবে এবং সেই ব্রেকডাউন প্রসেসে আবার এডিপিতে কনভার্ট হবে। যখন এডিপিতে সে কনভার্ট হতে যাবে, অর্থাৎ সে একটা ফসফেট ছেড়ে দিবে এখান থেকে, এবং সাথে এর মাঝে যেই এই
এনার্জি যেটা স্টোরড অবস্থায় এটিপির মধ্যে ছিল সেটাও এখান থেকে রিলিজ হবে। ঠিক আছে, তাহলে এই যে এনার্জিটা আসবে কোত্থেকে, ওই ফসফরাস ফসফরাস বন্ড যেটাকে বলা হচ্ছে ফসফো অ্যানহাইড্রেট বন্ড, সেখান থেকে ফসফেটটা ভাঙার সাথে সাথে এনার্জিটাও নিয়ে আসবে ওই একই এনার্জি 7.3 কিলো ক্যালোরি। তাহলে এই রিঅ্যাকশনটাতে আমরা দেখতেছি এটিপিতে স্টোরড এনার্জিটা ফসফোঅ্যানহাইড্রেট বন্ডের ভিতরে থাকে, সেটা ফসফেট দেওয়ার মাধ্যমে সেই এনার্জিটাও পাওয়া যাচ্ছে। যেহেতু এই রিঅ্যাকশনটাতে এনার্জি পাওয়া যাচ্ছে, এই প্রসেসটা হচ্ছে এক্সারগনিক বা এক্সোথার্মিক। ঠিক আছে, এখানে এই এনার্জিটা পাওয়া যাচ্ছে। তো এই প্রসেসটাকেই আমরা বলতেছি এটিপি এডিপি সাইকেল। কন্টিনিউয়াসলি আমাদের সেলের ভিতরে এটিপি এডিপির কনভার্সনগুলো হয়, অনেকগুলো সেলুলার ফাংশনের মাধ্যমে হয়ে থাকে। এখন আসি যে এটিপির রোলটা, এই যে এনার্জি ট্রান্সফারের ক্ষেত্রে এটিপির রোলটা কিরকম হয়ে থাকে একটু জানি। ঠিক আছে, আমাদের আজকের ইয়ার টপিকের চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে রোল অফ এটিপি ইন এনার্জি ট্রান্সফার। এটিপি ক্যান ডোনেট ইটস হাই এনার্জি ফসফেট টু কম্পাউন্ডস বিলো ইট ইন দি এনার্জি স্কেল। তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে এটিপি ডোনেট করতে পারে হাই এনার্জি ফসফেটকে, তার একটা ফসফেট গ্রুপকে। কোন ধরনের কম্পাউন্ডকে? যেই কম্পাউন্ডের এনার্জি লেভেলটা এটিপির তুলনায় কম। তাহলে এটিপির তুলনায় কম আছে এমন এনার্জি কন্টেনিং কোন একটা ইয়াকে, কম্পোনেন্ট বা মলিকুলকে একটা ফসফেট দিয়ে সে রিয়েকশনটা করতে পারে, অর্থাৎ এখানে এনার্জিটা দিতে পারে। উল্টা দিকে এডিপির ক্ষেত্রে যদি বলি, এডিপি কি করে? এনার্জিটা গ্রহণ করে। ইট ক্যান অ্যাকসেপ্ট হাই ফসফেট টু ফর্ম এটিপি। এরা একটা ফসফেট হাই 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 এনার্জি ফসফেট গ্রহণ করবে, অর্থাৎ এটা শুধু ফসফেটটা গ্রহণ করবে না, সাথে এনার্জিও নিবে, এই জন্য হাই এনার্জি ফসফেট বলা হচ্ছে। নিয়ে তারপরে তারা তৈরি করবে এটিপি ফ্রম দোজ কম্পাউন্ডস অ্যাবাভ এটিপি ইন দি এনার্জি স্কেল। তাহলে ওই যে আমরা এনার্জি স্কেলটা দেখালাম, এর এটিপির উপরে যে কম্পোনেন্টগুলো আছে তাদের থেকে এই ক্ষেত্রে কি করবে? এডিপি এনার্জি নিবে, ফসফেট সহ এনার্জি নিবে এবং সে এটিপি তৈরি করবে। এছাড়াও বলা হচ্ছে এটিপি ক্যান অ্যারাইজ ইন দি সেল ফ্রম অক্সিডেটিভ ফসফোরিলেশন ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়ানোর সময় বলছিলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেখানে আমরা দেখছিলাম যে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটিপি তৈরি হয়। আমাদের রিডিউসিং ইকুইভ্যালেন্ট এনএডিএইচ বা এফএডিএইচ গুলো থেকে এটিপি তৈরি হয়। তো সেই জিনিসটা আমরা এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যখন চলে, অর্থাৎ অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে সেখানে এটিপি সেলের ভিতর তৈরি হতে পারে মাইটোকন্ড্রিয়াতে। এটিপি ইজ ইউবিকুইটাস, দ্যাট মিনস এটিপি সব জায়গাতেই আছে। ঠিক আছে, ইউবিকুইটাস মানে সর্বব্যাপী, সব সব জায়গাতে অবস্থান। এটা বলা হচ্ছে দ্যাট মিনস ইট অকার্স ইন অল ফর্মস অফ লাইফ। ঠিক আছে, যে কোনো জায়গাতে যাই, প্ল্যান্ট, এনিম্যাল, মাইক্রো অর্গানিজম, যে কোনো জায়গাতেই আমরা যাই না কেন, এটা ইউবিকুইটাস, দ্যাট মিনস ইট ক্যান ফাউন্ড এভরিহোয়ার। আচ্ছা, ইটস ফাংশন অ্যাজ ইমিডিয়েট ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার। ডোনার বলতে আসলে এখানে এটিপি বোঝানো হচ্ছে, যে এই এটিপি এডিপির ক্ষেত্রে দুইটাই, যে ইটস ফাংশন অ্যাজ ইমিডিয়েট ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার হিসেবে বলা হচ্ছে এডিপি অফ হাই এনার্জি ফসফেট ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইজ দেয়ার ফর কল্ড ইউনিভার্সাল কারেন্সি। এটা ইউনিভার্সাল কারেন্সি বলার কারণটা হচ্ছে এই যে এটিপি এবং এটিপি এরা হচ্ছে ইমিডিয়েটলি রেডি থাকে, যে তারা ডোনেট করতেও পারে আবার সাথে সাথে অ্যাকসেপ্ট করতেও পারে, এবং এটা ইউনিভার্সাল, সবার জন্য, যে কোনো পরিস্থিতিতেই তারা এই কাজটা করে থাকে। তো যার জন্য এদেরকে ইউনিভার্সাল কারেন্সি হিসাবে বলা হয়ে থাকে, আমরা সেটা দেখেছি। এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে, এডিপি এডিপি সাইকেলটা চলতেছে এবং এই সাইকেলের উপর দিকে কিছু হাই এনার্জি কন্টেনিং মলিকুলের নাম দেওয়া আছে, যেমন ফসফোএনল, পাইরোভেট, 1,3-বিসফসফোগ্লিসারেট, এই জিনিসগুলো আমরা এক্সাম্পলে দেখেছিলাম। ক্রিয়েটিন ফসফেট দেওয়া আছে, নিচের দিকে আছে গ্লিসারল ফসফেট, এদের 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 এনার্জিটা আবার এটিপি থেকে কম হবে। গ্লিসারল 3 ফসফেট, গ্লুকোজ 1,6-বিসফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, এই ধরনের কম্পোনেন্টগুলো। তো এই নিচের কম্পোনেন্টগুলোকে ফসফেট দিবে। ফর এক্সাম্পল এখানে একটা ক্রিয়েটিন আছে, একটা দেখা যাচ্ছে ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনকে এটার এনার্জি লেভেলটাও কম। এটিপি কি করবে? এখান থেকে ক্রিয়েটিনকে একটা ফসফেট দিল। তো ক্রিয়েটিনকে যখন ফসফেট দিল, সে কনভার্ট হয়ে গেল ক্রিয়েটিন ফসফেট হিসাবে। তো এটা বলা হচ্ছে ইন কেস অফ ভার্টিব্রেট, মাসেল, ব্রেইন, এই দুইটা অংশে যেটা থাকে, এটিপিটা সবসময় প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, ইট ডোনেটস হাই এনার্জি ফসফেট টু ক্রিয়েটিন। এরা এটিপি যেহেতু ব্রেইন এবং মাসেলে বেশি থাকে, তারা কি করে? এটা ক্রিয়েটিনকে এখানে ফসফেটটা দেয়, দিলে সেই ক্রিয়েটিনটা ক্রিয়েটিন ফসফেট হিসাবে কনভার্ট হয়ে যায় এবং সেটা সেখানে স্টোর থাকে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু ক্রিয়েটিন ফসফেট হয়ে যাওয়া মানে এখানে কিন্তু এনার্জিটা স্টোরড অবস্থায় আছে, হাই এনার্জি ফসফেট ধারণ করে এনার্জি এখানে আটকে আছে, মানে ধরে 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 রাখছে সে। ঠিক আছে, এই ক্রিয়েটিনটা কি করে? ক্রিয়েটিন ফসফেট অলসো অ্যালাউজ এটিপি কনসেন্ট্রেশন টু বি মেনটেন্ড ইন মাসেল,
এবং এই জিনিসটা পরবর্তীতে যখন প্রয়োজন হয় সে কিন্তু আবার এই এনার্জিটা আবার দিতে পারে, অর্থাৎ এই যে ফসফেটটা, ক্রিয়েটিন ফসফেটটা আবার দিতে পারে। তাহলে ক্রিয়েটিনটাকে আসলে ক্রিয়েটিন ফসফেট হিসাবে কনভার্ট করে রাখে এটিপি তার নিজের জন্যই, যে এখানে এনার্জিটা স্টোর হয়ে থাকলো, যখন সে খরচ হয়ে যাবে তখন যেন আবার এডিপিকে যখন এটিপিতে আবার কনভার্ট করতে পারে। এটাই হচ্ছে বিষয়টা। ক্রিয়েটিন ফসফেট অলসো অ্যালাউজ এটিপি কনসেন্ট্রেশন টু বি মেনটেন্ড ইন মাসেল হোয়ার এটিপি ইজ র্যাপিডলি ইউটিলাইজ ফর মাসেল কন্ট্রাকশন। আমরা যখন কাজ করি, কাজ করার জন্য মাসেলটা তো কন্ট্রাক্ট হয়, এবং এই জন্য এনার্জিটা র্যাপিড ফর্মে এখানে দরকার হচ্ছে, এটা স্টোর থাকতে হয় মাসেলে। ঠিক আছে, তো মাসেলে স্টোর রাখে কে? ক্রিয়েটিন ফসফেট রাখে। এই এই ক্রিয়েটিন ফসফেটটা তৈরি করে কে? এটিপি তৈরি করে। সে এখান থেকে একটা ফসফেট দিয়ে সে এডিপিতে কনভার্ট হয়ে যায় এবং ওই ক্রিয়েটিন থাকে। তো যখন ওইটার প্রয়োজন পড়ে, এটিপির যখন দরকার হয়, তখন ক্রিয়েটিন ফসফেট করে কি? তাকে ফসফেটটা দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? এডিপিকে দিয়ে দেয়। তাহলে ওই কম এনার্জিটা তখন আবার এনার্জি পেয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটাই এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে। তো এই মোটামুটি আমাদের বায়োএনার্জেটিক্সের যেই জিনিসটা ছিল আন্ডার গ্রাজুয়েট লেভেলে, আমি শর্টকাট সবগুলোই আলোচনা করে দিলাম। ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনের জন্য সেটা ভালো হয়ে থাকবে। তো নেক্সট টাইম আমরা যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে পরে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।